সবাইকে টার্গেট হাইস করে স্বাগত। চলছে চাকরির পরীক্ষার্থীদের জন্য বিশেষ এক পর্ব। এই ভিডিও সিরিজের আমরা আলোচনা করছি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধানের 11 নম্বর চ্যাপ্টার থেকে শতকরা চ্যাপ্টার। সেই শতকরার অধ্যায় থেকে আমরা 277 থেকে বাকি পরবর্তী অঙ্কগুলো আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে চলে আসি 277 দাগের অঙ্ক। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই অঙ্কটা আগেও করানো হয়েছে এই ধরনের অঙ্ক, এবং এই ধরনের অঙ্ক প্রচুর পরীক্ষায় আসে, সবসময় আসে। এর আগে ভিডিওগুলোতে এই অঙ্কগুলো করানো হয়েছে, তো আশা করি এই অঙ্ক বুঝতে অসুবিধা হয়নি। এটাতেও সেই একই রকমের একটি দ্রব্যের দাম 15% বৃদ্ধি পায় যদি একজন গ্রাহক তার দ্রব্যটির জন্য খরচ পূর্বের মতো রাখতে চায়, তবে ওই দ্রব্যটির ব্যবহারের খরচ শতকরা কত কমাতে হবে। তো আগে আমরা যেভাবে করেছি, এখানে মেনলি বলেছে যে দাম 15% 15% বৃদ্ধি পাওয়ার ফলে কিছুটা দাম বেড়েছে জিনিসপত্রের দাম, তাতে কি হচ্ছে, খরচ কিছুটা কমাতে হবে আমাদের। কিন্তু যেটা ওই জিনিসের জন্য যেটুকু বরাদ্দ, যে টাকাটা বরাদ্দ, সেটা কিন্তু ফিক্সড থাকবে, যে আমি একটা জিনিসের জন্য সবসময় একটা নির্দিষ্ট পরিমাণে 100 কি 500 টাকা, যাই হোক একটা নির্দিষ্ট পরিমাণে টাকা আমরাই খরচ করব। তো সেটার যদি দাম বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের কিছুটা ব্যবহার কমাতে হবে, যাতে করে ওই দামের উপরে যতটা আমাদের পাওয়ার সম্ভব হয় সেইটুকুই আমরা ব্যবহার করব। এটাই হচ্ছে এই ক্ষেত্রের মূল ব্যাপার। তো তাহলে 15% দাম বেড়েছে, আমি যদি ধরে নিই দ্রব্যটির দাম 100 টাকা, তাহলে দাম বেড়ে হচ্ছে 115 টাকা। তাহলে 115 টাকাতে আমাদের 15 টাকা যদি কমাই, তাহলে পূর্বের সঙ্গে সমান খরচ হবে। তো তাহলে 115 টাকায় কমাতে হবে 15 টাকা পরিমাণে খরচ। তাহলে 1 টাকায় কত কমাতে হবে, 100 টাকায় কমাতে হবে কত। এটাই হচ্ছে মেন জিনিস। তো এই ধরনের অঙ্কে একটা শর্টকাট সূত্র ব্যবহার করা হয়। তো এই অঙ্কগুলো প্রচুর এর আগে পড়েছে, সেই জন্য এইটার বেসিক্যালি আমি এর যে ফরম্যাটে করতে হয় সেটা আগে করিয়েছি। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা শর্টকাট সূত্রটা ইউজ করব। সেটা হচ্ছে কি, যে ব্যবহার কমবে সমান। তো আমাদের সূত্রটা এই রকমের, যে এইখানে সি আমি যদি ধরে নিই যে এই দ্রব্যটির যেটা বেড়েছে, এটা হচ্ছে ধরলাম সি, বা এ ধরে নিই, সিটা মাঝখান থেকে ধরলে কেমন লাগবে, এ। তাহলে সূত্রটা হচ্ছে কি, এ বাই 100 প্লাস এ ইন্টু 100, এইটা হবে পার্সেন্টেজ। এইটা হচ্ছে ব্যবহার এত পার্সেন্ট আমাদের কমাতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে এটা কি না, এটা হচ্ছে এই 15%। এখানে যত দ্রব্যের দামটা যতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা এখানে যদি মানগুলো বসিয়ে দিই, তাহলে ব্যবহার কমবে যেটাতে, তাহলে সেটা কি আসবে না, 15 বাই 100 প্লাস 15 ইন্টু 100। তার মানে হচ্ছে কত, 15 বাই 115 ইন্টু 100। এইবারে এখানে আমরা একটু ক্যালকুলেশন করব। 5 3 15, 5 2 10, আর 5 3 15, 23, 300 বাই 23। তো এবার আমরা ভাগ করব 300কে 23 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা আসবে কত, 300 আর 23, একে 23, এটাতে 7 থাকবে 0। আচ্ছা, এটা 3 দিয়ে যাবে, 3 3 9, 3 2 6, তাহলে 1, তাহলে 13 পূর্ণ, তাহলে আমাদের হচ্ছে 13 পূর্ণ 1-এর 23 সমান হবে, এটা সমান হবে 13 পূর্ণ 1-এর 23%। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। এটা এইভাবে করলে সহজে আমরা পেয়ে যাব। তো আগের যে প্রসেসে যেটা বলছিলাম, সেটা ওভাবে করলে হবে যে 115তে বাড়ে 15%, এটা কমাতে হয়। তাহলে একে কত কমাতে হবে, 100তে কমাতে হয়। সেভাবে করলেও কিন্তু এটাতে আসতো। তাহলে এই ধরনের অঙ্কগুলো প্রায় আসে, সেই জন্য যদি শর্টকাট মনে রাখা সম্ভব হয় তো করতে পারো, না হলে অরিজিনাল প্রসেসে করলে খুব একটা সময়ের পার্থক্য হবে এমনটাও নয়। তো ছোট অঙ্ক,
তো এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস রাখাটা জরুরি। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক কী বলেছে একবার দেখে নিই। তেলের দাম 25% বৃদ্ধি পায়। যদি খরচ না বাড়ানো হয় তবে হ্রাসপ্রাপ্ত ব্যবহারের খরচ এবং পূর্বের ব্যবহারের খরচের অনুপাত কত হবে। এটা একটু অন্য ধরনের অঙ্ক, কিছুটা ওই একই রকমের কিন্তু একটু পরিবর্তন আছে। তো এখানে বলেছে কি যে খরচটা যদি 100 থাকে ওটা 125 হয়েছে। এবারে খরচটা যদি খরচ না বাড়ানো হয় তবে হ্রাসপ্রাপ্ত ব্যবহারের খরচটা পূর্বের ব্যবহারের খরচের অনুপাত কত হবে। এবারে বৃদ্ধি হয়েছে তো 125 টাকা, 125 টাকার থেকে কমাতে হবে তাহলে 25 টাকা, 25 টাকার যে যতটা পরিমাণ হয় ততটা কমাতে হবে। তো তাহলে 100তে কতটা কমাতে হবে। এবারে আগের খরচ যেটা ছিল সেটা 100 ছিল, এবারে 100তে যেটা কমিয়ে যেটা খরচ হয়েছে সেটা আমাদের অনুপাতটা বের করতে হবে। এই দুটোর অনুপাত বের করলে আমাদের উত্তর পাবো। তো 280 দাগের অঙ্ক। তো তাহলে আমরা ধরে নিই যে ধরিলাম প্রকৃত ব্যবহার হয়েছিল 100 টাকার। মানে প্রথমে ব্যবহারের খরচ সমান হচ্ছে 100 টাকা। 100 টাকার মধ্যে যতটুকু আমাদের যে ব্যবহার করা যায়, তেল যতটুকু ব্যবহার করা যায় ততটুকুই না হতো। তো এইবারে কি হলো, 25 টাকা বেড়ে গেল। তাহলে নতুন যে খরচটা হচ্ছে বা নতুন দাম, খরচ না করে নতুন দাম যেটা হচ্ছে কত, 125 টাকা। তাহলে আমরা কি করব না, 125 টাকায় আমরা কতটা ব্যবহার করব। আমরা ব্যবহার করব আচ্ছা, আগে এটা হচ্ছে প্রথমে যেটা ব্যবহারের খরচ হতো, আমরা এক একক ব্যবহারের খরচ আমরা ধরে নিচ্ছি 100 টাকা। এক একক বলতে সেটা একটা তেলের একটা বোতল হতে পারে, একটা টিন হতে পারে, একটা কৌটো হতে পারে, যাই হোক এক একক ব্যবহার করা হচ্ছে, সেখানে দাম হচ্ছে 100 টাকা, সেটা আমরা ধরে নিচ্ছি। নতুন দাম হচ্ছে 125 টাকা। এইবারে 125 টাকাটা আমরা ব্যবহার করব না, ব্যবহার করব কিন্তু 100 টাকা। তাহলে 125 টাকার জিনিস 100 টাকার ব্যবহার করব, তাহলে কত অংশ ব্যবহার করছি সেটা আমাদের বের করে নিতে হবে। তাহলে নতুন ব্যবহার সমান 100/125, মানে আমাদের 125 টাকা এখন দাম, তার মধ্যে 100 টাকার অংশটা ব্যবহার করব। তাহলে এটাকে যদি কাটাকুটি করি 25 দিয়ে কেটে দিই, 25 4-এ 100, 25 5-এ 125, তাহলে 4/5। আগে ছিল 1 অংশ, এখন হচ্ছে 4/5 অংশ। ব্যবহারের খরচ হ্রাস, ব্যবহারের খরচ হ্রাস পাচ্ছে কত না, আগে যেটা ব্যবহার হয়েছিল সেটা হচ্ছে কত, 1 অংশ, আর এখন 4/5 অংশ ব্যবহার হচ্ছে। এইটা বাই প্রকৃত ব্যবহার, বাই 1 প্রকৃত ব্যবহার হচ্ছে 1। তো এইটা হচ্ছে আমাদের অংশটা বের হচ্ছে। তার মানে যেটা আমাদের বের করতে দিয়েছিল সেটাই, যে পরিবর্তিত আমরা যেটা ব্যবহার করছি সেটা এবং খরচ যেটা হ্রাস হচ্ছে সেইটা, আর প্রকৃত যেটা ব্যবহার হয়েছিল সেটার অনুপাতটা বের করতে বলছে। এইখানে বলেছে যে হ্রাসপ্রাপ্ত ব্যবহারের খরচ এবং পূর্বের ব্যবহারের খরচ। তো সেটা পূর্বের ব্যবহারের খরচ যেটা ছিল সেটা হচ্ছে 1 একক, আর পরে যেটা ব্যবহার যেটা খরচ হচ্ছিল, নতুন ব্যবহার হচ্ছে 4/5 অংশ। এর মধ্যে হ্রাস হয়েছে কত, আগে 1 অংশ ব্যবহার করা হয়েছিল, তাহলে 4/5 অংশ এখন ব্যবহার করা হচ্ছে। হ্রাস হচ্ছে কত, আমরা হ্রাসপ্রাপ্ত ব্যবহারের খরচ, এটা ভালো করে জানতে হবে, যে বুঝতে হবে যে হ্রাসপ্রাপ্ত ব্যবহারের খরচ
এটা কিন্তু এমনি এটা ব্যবহার করলে নতুন ব্যবহারের খরচ এটা, কিন্তু সেখান থেকে হ্রাসপ্রাপ্ত ব্যবহারের খরচ বের করতে গেলে প্রকৃত খরচ থেকে এটা বাদ দিতে হবে। সেটা হচ্ছে হ্রাসপ্রাপ্ত ব্যবহারের খরচ এবং পূর্বের ব্যবহারের খরচ। পূর্বের ব্যবহারের ছিল 1 অংশ, তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, ওপরের অংশ হবে 1/5 বাই 1, তাহলে 1/5 অংশ হচ্ছে। তাহলে এই দুটো যদি অনুপাত বের করি সেটা হচ্ছে 1:5। তাহলে অতএব এখানে ভাষাগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, ভাষা না বুঝলে কিন্তু অঙ্ক এটা ভুল হতে বাধ্য। হ্রাসপ্রাপ্ত ব্যবহারের খরচ অনুপাত পূর্বের ব্যবহারের খরচ 1:5। 281 দাগের অঙ্ক, এটা বলেছে চিনির দাম প্রতি কেজি বেড়ে 16 টাকা থেকে 20 টাকা হয়। চিনির ব্যবহার শতকরা কত কমানো উচিত যাতে খরচ বৃদ্ধি না পায়? একই রকমের অঙ্ক, কিছুটা এদিক ওদিক আছে, সেটা বুঝতে হবে যে অঙ্ক একই রকম থাকলে একই রকম পদ্ধতিতে সবসময় যে হবে এমনটা নয়। এবারে কোথায় পরিবর্তন হচ্ছে সেটা বোঝার দরকার আছে এবং সেইভাবে অঙ্কটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে 16 টাকা আগে কেজি প্রতি 16 টাকা প্রতি কেজি ব্যবহার হচ্ছিল, তারপরে সেটা বেড়ে 20 টাকা কেজিতে চলে গেল। তাহলে এই যে পরিবর্তনটা হলো, এর ফলে কি হচ্ছে, ব্যবহার কিছুটা কমাতে হবে যাতে মানে যে টাকাটা ছিল টাকাটা তো ফিক্স থাকবে, ব্যবহার কিছুটা কমালে তাহলে তাদের যাতে খরচ বৃদ্ধি না পায়। তো সেই জন্য এখানে ব্যবস্থা করতে হবে, সেই যে কত কমাতে হবে সেটা আমাদের বের করতে হবে। তো এইখানে আমরা কি করব, যে প্রকৃত ব্যবহারটা 100 কেজি ধরে নেব। ধরি চিনির প্রকৃত ব্যবহার সমান 100 কেজি। তাহলে 100 কেজি 16 টাকা দরে হলে 100 ইন্টু 16 টোটাল খরচ হতো। আচ্ছা, এইবারে আমরা নতুন যে ব্যবহার হচ্ছে, নতুন তো কত কমানো হচ্ছে সেটা জানি না। নতুন চিনির ব্যবহারের পরিমাণ সমান x কেজি। তাহলে এটা 20 টাকা করে হচ্ছে নতুনটা, তাহলে 100 গুণিতক 16 সমান x গুণিতক 20। কারণ কি, যেহেতু টোটাল পরিমাণটা একই, আমাদের যে টাকাটা খরচ হবে সেই টাকার পরিমাণ একই, কিন্তু ব্যবহারটা কমে গেছে। সেই ব্যবহারটা হচ্ছে এক্স, সেটা কত হবে জানি না, সেটা বের করতে হবে। এখান থেকে আমরা যদি এক্সের মান বের করতে চাই তাহলে এটাকে ওপাশে নিয়ে যাব। তাহলে 100 গুণিতক 16, ওপাশে গেলে এটা গুণ ছিল, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে বাই 20। এবারে 20কে 100 দিয়ে কেটে দিই, এটা 5 হবে, 16 5 80। তাহলে এক্সটা হচ্ছে কত, 80। তাহলে আমাদের যেটা 100 কেজি ব্যবহার করা হতো সেটা 80 কেজি ব্যবহার করতে হবে। তাহলে 100 কেজিতে 20 কেজি কম ব্যবহার করতে হবে, তার মানে 20% কম ব্যবহার করতে হচ্ছে। এখানে 100 কেজি ধরার আমাদের লাভটা কি হচ্ছে না, আমরা সহজে কিন্তু এখানে পার্সেন্টেজটা বের করে নিচ্ছি, আলাদা করে 100তে কত হয় সেটা বের করার দরকার হচ্ছে না। সেই জন্য আমরা সাধারণত পার্সেন্টেজের অঙ্কে কোনো ক্ষেত্রে 100টা ধরে নিই টোটাল পরিমাণ হিসেবে বা নির্দিষ্ট কোনো পরিমাণ হিসেবে। তো তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে যে চিনির ব্যবহার হ্রাস করতে হবে 100 মাইনাস 80 বা 20 কেজি। কততে, যেটা ছিল 100তে এটা হতে হবে, তাহলে 20% আমরা ব্যবহার করা উচিত। যে বৃদ্ধির অতএব হ্রাসের পরিমাণ, ব্যবহার হ্রাসের পরিমাণ 20%। তাহলে এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, 20% উত্তর। 283 দাগের অঙ্ক বলেছে
খাদ্যদ্রব্যের খরচ 10% এবং অন্যান্য খরচের পরিমাণ 15% বর্ধিত দাম পঞ্জীকৃত হয়েছে যদি একজন কর্মীর খাদ্যশস্য এবং অন্যান্য খরচের অনুপাত 2:5 হয় এবং বর্তমান বেতন 2,590 টাকা হয়, তাহলে বেতন কত বৃদ্ধি পেলে তার ব্যবহারের পূর্বের খরচের মতোই থাকবে। তো এই ক্ষেত্রে অঙ্কে যেটা বলেছে যে দুটো জিনিসের কথা বলেছে, খাদ্যদ্রব্যের খরচ আর অন্যান্য জিনিসের খরচ। খাদ্যদ্রব্য যেটা 10% বেড়েছে তার দামটা, আর অন্যান্য জিনিস 15% দামটা বেড়েছে। এইবারে কি হচ্ছে, তাদের যেটা ব্যবহারের অনুপাত ছিল, খরচের অনুপাত ছিল 2:5, দুটো জিনিসের ব্যবহারের অনুপাত। এখন বেতন ছিল কত, 2,590 টাকা। এবারে কি হচ্ছে না, যে বেতন কত বৃদ্ধি পেলে ব্যবহারের খরচ পূর্বের মতোই থাকবে। তো আগের মতোই যে এই যে পার্সেন্টেজটা বেড়ে গেল, জিনিসের দাম বেড়ে গেল, যার ফলে কি হচ্ছে যে বেতন না বাড়লে কিন্তু ওই যে ব্যবহারটা আগে যে পরিমাণে ব্যবহার করতো সেই পরিমাণে ব্যবহার করতে পারবে না, তাদের ব্যবহার কমাতে হবে। কিন্তু এখানে যেটা বলেছে যে বেতনটা বাড়াতে হবে। বেতনটা কত পরিমাণে বাড়ালে ব্যবহারটা কিন্তু যেরকমভাবে তাদের চলছিল সেইভাবেই চলবে। তারা যতটা খরচ করছিল প্রতিটা খাতে সেই ততটাই খরচ, মানে সেই অনুপাতেই খরচ হবে, কিন্তু দামটা বেড়ে গেছে। তো এটা আমাদের প্রশ্ন। এইবারে আমরা কিভাবে এটাকে সমাধান করি সেটা আমাদের দেখতে হবে। তো আমরা ধরে নিই খাওয়ার ও অন্যান্য দ্রব্যের খরচ, এখানে যেহেতু অনুপাত দেওয়া আছে ধরিলাম, খাওয়ার ও এটা খাদ্যদ্রব্যের ও অন্যান্য দ্রব্যের খরচ, এখানে আমাদের অনুপাত দেওয়া আছে, একটাকে 2x টাকা ও 5x টাকা, 2:5 দেওয়া আছে, সেটাকে x দিয়ে গুণ করে এইভাবে ধরা যায়। তো এবারে আমরা কি করব, যে কন্ডিশন অনুপাতে যেটা এখানে সাধারণত ধরা হচ্ছে যে দুটো খরচ মিলে আমাদের টোটাল বেতনটা হচ্ছে 2,590টা, এটা ধরা হয়েছে। এবারে এখানে ক্যালকুলেশন করলে 7x = 2,590, তো সেইখান থেকে আমরা অতএব x = 2,590/7, 7 দিয়ে যদি আমরা কাটাকুটি করি, 7 3 21, 4 9 7 7 49, তাহলে x এর মান হচ্ছে কত, 370। তো এবারে আমরা কি করব, যে এটা আমাদের বেরোলো, এক্সটা তো এদের সঙ্গে গুণ করেছিলাম, এটা বেরোলো। এখান থেকে আমাদের খাওয়ারের খরচটা এবং অন্যান্য দ্রব্যের খরচটা আমরা পেয়ে যাব। তো তাহলে অতএব খাওয়ার খরচ, খাদ্যদ্রব্যের জন্য খরচ হয় কত, হচ্ছে না 2x পরিমাণ 370, তাহলে 7 2 14, 1 হাতে 6 1 7। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে যেটা আমরা এক্স ধরেছিলাম, এই ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে এক্স ধরেছিলাম, সেক্ষেত্রে এখানে খাওয়ার খরচটা যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে কত না 740 টাকা। আর বাকি যেটা 5 দিয়ে আমরা গুণ করে যেটা বের করব সেটা বাকি অন্যান্য খরচটা যেটা বেরোচ্ছে, অন্যান্য খরচ হয় সমান 5 গুণিতক, বা এটা এখান থেকে গুণ করলেও হবে, 0 একটা থাকছে, 7 5 35, 3 হাতে 5 3 15 18, এইটা টাকা, এটা টাকা। তাহলে দুটোর খরচ আমরা পেয়ে গেলাম। তো এবারে আমরা বের করব কি নতুন খরচ। নতুন খরচ বলতে কি দাম বাড়ার পরে যে খরচটা। এবারে দাম বাড়ার পরে কি পরিমাণে খরচ হচ্ছিল সেটা আমাদের দেখে নিতে হবে। আমাদের আগে খাদ্য বাবদ খরচ হয়েছিল কত, 740 টাকা, আর অন্যান্য খরচ হয়েছিল 1,850 টাকা। এবারে খাদ্যতে খরচ 10% বেড়েছে, তাহলে বেড়ে হয়েছে কত, 110।
আবার অন্যান্য খরচে 15% বেড়েছে, বেড়ে হয়েছে 115। তাহলে দুটো বেড়ে কী পরিমাণে হয়েছে সেটা আমাদের বের করতে হবে, দুটো পার্সেন্টেজ থেকে আমরা বের করে নেব। তাহলে 740 গুণিতক 110/100, এটা থেকে আমরা পাবো কি খাদ্যদ্রব্যের খরচ যতটা বেড়ে হয়েছে সেটা, বেড়ে কতটা হয়েছে, কতটা বেড়েছে সেটা আমরা বের করছি না, 110 করে নিয়েছি মানে বেড়ে কতটা হয়েছে। আর শুধু যদি 10/100 করতাম সেটা কতটা বেড়েছে সেটা বের করতে হতো, সেটা সেই ক্ষেত্রে এটা ব্যবহার করতাম। তো এইগুলো লক্ষ্য করার দরকার খুব, যে আমরা কি ব্যবহার করব এটার ক্ষেত্রে। তাই কি ব্যবহার করব, এটা 15% বেড়েছে, তাহলে বেড়ে হয়েছে কত, 115/100। তো এই দুটো হয়েছে নতুন খরচ। এইভাবে আমরা যদি ক্যালকুলেশন করি এখান থেকে আমরা নতুন খরচটা পেয়ে যাব। তো এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে নিলে প্রথম অংশটা পাচ্ছি কত, প্রথম অংশকে যদি ক্যালকুলেশন করি কাটাকুটি করলে সেটা আমরা দেখতে পাবো। প্রথম অংশটা হবে 814 টাকা, আর দ্বিতীয়টা হচ্ছে কত, 2127.50 টাকা। এই টাকাটা হচ্ছে আমাদের নতুন খরচ। তাহলে এইটাকে যদি আমি ক্যালকুলেশন করে নিই তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, 2941.50 টাকা। এইটা হচ্ছে নতুন খরচ। আগে খরচ কত ছিল না, প্রথমে যেটা খরচ ছিল 2590, এই যে এইটা প্রথমে খরচ ছিল, এখন হয়েছে কত, 2941, কিছুটা টাকা বেড়েছে। তাহলে খরচ বৃদ্ধি হচ্ছে কত, খরচ বৃদ্ধি যেটা হচ্ছে ততটা বেতন বৃদ্ধি করতে হবে, নাহলে সংসার চলবে না। তাহলে বেতন বৃদ্ধি করতে হবে সমান খরচ বৃদ্ধি, অতএব বেতন বৃদ্ধি করতে হবে সমান 2941.50 মাইনাস 2590। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাবো এটা হবে কত, 351.50 টাকা। তাহলে উত্তর দেখে নেই কোনটার সঙ্গে মিলছে। এখানে 351 এই অপশানগুলোর মধ্যে কিন্তু 351 কোনোটাই নেই। তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান হবে। আমরা উত্তর এই ক্ষেত্রে হবে কোনোটাই নয়, যে অপশানগুলো দেওয়া আছে তাদের মধ্যে কোনোটাই নয়, 351.50 টাকা। নেক্সট অঙ্ক, এটা 284 দাগের অঙ্ক। বলেছে 2010 সালে একটি কলেজে 5000 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছিল। দেখা গেল যে ছাত্রছাত্রীর ভর্তির সংখ্যা প্রতি বছর নিরবিচ্ছিন্নভাবে 24% বৃদ্ধি পায়। 2012 সালে কলেজটিতে কতজন ছাত্রছাত্রী ভর্তি হবে। তো এই ক্ষেত্রে একটা বিশেষ সূত্র ব্যবহার করা হয়। সেই সূত্রটা হলো কি না, সেই সূত্রটা দেখে নিই একবার। সেটা হচ্ছে পি ইন্টু 1+ এখানে a/100 তো বা এটা এই ক্ষেত্রে এর পরিবর্তে অন্য কিছু ব্যবহার করতে পারি। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, আমরা যাই ব্যবহার করি না কেন ডিফাইন করে দিতে হয়। বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকতেই পারে, এটা ডিফাইন করে দিতে হবে। পিটা এখানে কি না, পিটা হচ্ছে মোট এখানে টোটাল পরিমাণটা, এখানে টোটাল জনসংখ্যা, এই ক্ষেত্রে মোট জনসংখ্যা, মোট স্টুডেন্ট। আর এ হচ্ছে কি না, এ হচ্ছে এই ক্ষেত্রে বৃদ্ধির পরিমাণ, বৃদ্ধি। আর এন হচ্ছে কত না, বছর। এটা কেবলমাত্র এই নিরবিচ্ছিন্নভাবে বৃদ্ধির জন্য এই সূত্রটা ব্যবহার করা হচ্ছে, না হলে কিন্তু এই সূত্র কাজে লাগতো না। তাহলে আমাদের এই ক্ষেত্রে যে 2 বছরে, এখানে n বছরে পি পরিমাণে ছাত্রছাত্রী যদি থাকে, তার বৃদ্ধির পরিমাণ যদি বৃদ্ধির পরিমাণ যদি % হয়, তাহলে n বছরে তাদের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত দাঁড়াবে, সেটা হচ্ছে এই পরিমাণটা।
এন বছরে ছাত্রছাত্রীর বৃদ্ধির পরিমাণ, যেখানে পি হচ্ছে কত, পি হচ্ছে বর্তমানে ছাত্রছাত্রীর পরিমাণ, আর এ হচ্ছে কি কত পার্সেন্ট প্রতি বছর কত শতাংশ করে বৃদ্ধি পাচ্ছে তার পরিমাণ, আর কত বছর বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে এন। তো এটাই হচ্ছে আমাদের সূত্র। এখানে ব্যবহার করব পি সমান এই ক্ষেত্রে আছে কত 5000, আচ্ছা এ সমান এই ক্ষেত্রে আছে কত 24%, এন সমান কত আছে 2 বছরে, যেহেতু 10 সাল থেকে 12 সাল 2 বছর, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো না, এই ক্ষেত্রে 2012-তে ছাত্রছাত্রী ভর্তির পরিমাণ সমান 5000 গুণিতক 1 প্লাস 24/100 এর হোল স্কোয়ার। তো এটাকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এখান থেকে আমরা মান বের করার চেষ্টা করব। তাহলে এটা গিয়ে দাঁড়াচ্ছে কত 5000 গুণিতক, এটা যদি আমরা ক্যালকুলেট করি, এটাকে যদি কাটাকুটি করি তাহলে কি দাঁড়াবে একবার দেখে নিই। সমান ভেতরে দাঁড়াবে 124/100 এটার হোল স্কোয়ার। এটা যদি কাটাকুটি করি তাহলে এটা 4 দিয়ে কাটলে এটা 25, 4 × 100, এটা 4 দিয়ে কাটলে 4 × 3 = 12, 4 × 1 = 4, তার মানে এটা দাঁড়াচ্ছে কত 31 × 31/25 × 25। তাহলে এই দুটো কাটলে 200 আসবে প্রথমে, তারপরে এটা দিয়ে কাটলে 4 এ 9 8 8 8 গুণিতক 31 গুণিতক 31। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আলটিমেট দাঁড়াবে কত না 7688। এখানে স্ক্রিনে 7688, এটাই হচ্ছে আমাদের উত্তর। এখানে শীট দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 285 দাগের অঙ্ক বলেছে একটি কর্মচারীর বেতন ধারাবাহিকভাবে প্রতি বছর 50% বৃদ্ধি পায়। যদি তার বেতন এখন 10,000 টাকা হয় তবে 4 বছর পর তার বেতন কত হবে। একই প্রশ্ন, একই রকমভাবে আমরা ক্যালকুলেশন করব, সূত্র কিন্তু একই। ওখানে 2 বছর ছিল, এখানে 4 বছর হয়েছে। ওখানে যেটা 5000 ছিল পির পরিমাণটা, এখানে 10,000 হয়েছে। আর পার্সেন্টেজ বৃদ্ধি হয়েছে, ওখানে 24 ছিল, এখানে হয়েছে 50। তাহলে সূত্র একই। তাহলে 4 বছর পর বেতন হবে কত, এটা খুব সিম্পল অঙ্ক। 4 বছর পর বেতন হবে 10,000 গুণিতক চিহ্ন না দিলেও চলবে, ব্র্যাকেট যেহেতু ব্যবহার করছি, এখানে 1 প্লাস 50/100, আর পাওয়ারে কত আসবে না 4 বছরের জন্য 4 আসবে। তো সেই ক্ষেত্রে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের 10,000 1 প্লাস এটা হাফ হয়ে যাবে 4, তার মানে দাঁড়াচ্ছে 10,000, এটা সরল করলে 3 এর 2 আসবে, 3 এর 2 4 বার, 3 এর 2 গুণিতক 3 এর 2 গুণিতক 3 এর 2 গুণিতক 3 এর 2, তাহলে নিচে 4টা 2 হচ্ছে মানে কত হবে 16, আর উপরে থাকছে কত 4টা 3 মানে 81, আর এটা থাকছে 10,000। এইবারে এটাই আমরা ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করে এটার ক্ষেত্রে যত উত্তর হয় সেটাই হবে আমাদের। আমরা দেখে নিই কত হচ্ছে। এটা যদি আমরা গুণ করে নিই তাহলে এটা দাঁড়াবে কত 50,625 টাকা, 50,625 টাকা। শীট দাগের অপশান, শীট দাগের অপশানটা কারেক্ট অপশান। 287 দাগের অঙ্ক বলেছে যদি মূল্যবৃদ্ধি প্রতি বছর 8% হারে বৃদ্ধি পায় তবে 2 বছরের শেষে 20 টাকা দামে একটি দ্রব্যের
দাম কত হবে? আচ্ছা, একটা দ্রব্যের দাম 20 টাকা এবং প্রত্যেক বছর 8% হারে বৃদ্ধি পাচ্ছে। আগের অঙ্কের মতোই এখানে ভাষাটা একটু অন্যরকম দেওয়া আছে। তো এখানে জিনিসটার দাম 20 টাকা, পরপর 2 বছর ধরে বৃদ্ধি পাবে এবং সেটা 8% হারে বৃদ্ধি পাবে। তাহলে দ্রব্যের দাম কত হবে? তো সিম্পল অঙ্ক, এটা আমরা ক্যালকুলেশন করে দেখে নিই। ওই আগের মতোই হবে। এক্ষেত্রে পি আসবে কত? পি আসবে 20 টাকা আর এ আসবে 8%, 8, আর এন এই ক্ষেত্রে হবে কত? 2। তাহলে আমরা যেটা পাচ্ছি কত, যে দ্রব্যটির 2 বছর পরে দ্রব্যটির দাম হবে বর্তমান মূল্য, 2 বছর পরে কতটা হবে? 20 গুণিতক 1 প্লাস 8/100 এটার হোল স্কোয়ার। এবার এটাতে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখব যে এটা কি পরিমাণে কি আসছে না আসছে। আচ্ছা, এটা 108 গুণিতক 108/100 এটার হোল স্কোয়ার। এটা যদি আমি কাটাকুটি করি তাহলে এটা কি আসবে? 20 গুণিতক 4 দিয়ে যদি কাটি, 4 2 8 আর 28, 7 4 28 আর নিচেরটা 25, 4 100 এইটা। তার মানে এটা দাঁড়াচ্ছে কত? 20 গুণিতক 27/25 ইন্টু 27/25। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি এটা দাঁড়াবে কত? 23.33 টাকা। এবারে 23.33 টাকা, তাহলে 23 টাকা থেকে 24 টাকার মধ্যে আসছে এটা। তাহলে আমাদের ডিড দাগের অপশানটা কারেক্ট অপশান, যেটা হবে কত? 23 থেকে 24 টাকার মধ্যে। এই যে অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা একটু অন্যরকমের অঙ্ক, কিন্তু বেসিক অঙ্ক ওইভাবেই হবে। 289 দাগের অঙ্ক বলেছে, একটি শহরের জনসংখ্যা 8,500 জন। এটি প্রথম বছর 20% বাড়ে, দ্বিতীয় বছর 25% বাড়ে। 2 বছর শহরটিতে জনসংখ্যা কত হবে? তো 2 বছরের এখানে ক্যালকুলেশন বলেই দেওয়া আছে যে একবার 20% বাড়বে, একবার 25% বাড়বে, কিন্তু একইভাবে বাড়বে এমন কিন্তু বলা নেই। তাহলে সূত্রটা ওই রকম হবে, কিন্তু এন যেখানে আছে, এনটা সবসময় কিন্তু একটা বছরের জন্য এখানে কাউন্ট হবে, বাকিগুলো কিন্তু একই। তার মানে এই ক্ষেত্রে পি সবসময়ের জন্য 8,500 হবে। আচ্ছা, আর যেটা হবে কি না, এক্ষেত্রে এ একবার হবে 20% আর একবার হবে 25%, আর এন এই ক্ষেত্রে হবে 1 প্লাস 1। এটা 1 বছর, এটা 1 বছর, এটার তাহলে আমাদের 2 বছর পর ওই শহরের জনসংখ্যা, মোট জনসংখ্যা কত হবে 2 বছর পরে আমাদের কত হবে সেটা আমরা দেখে নেব। 2 বছর পর কত হবে না, 8,500 ব্র্যাকেট 1 প্লাস 20/100, এটা একটা পাওয়ারে 1 আসবে, এটা একটা হবে। আর দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি হবে? 1 প্লাস 25/100। এইভাবে এটার সূত্রটা ইউজ হবে। আগেরটা যেরকম সমপরিমাণে বৃদ্ধি পেয়েছিল, যার ফলে পাওয়ারে চলে গেছিলো, সেটাকে আমরা দুটো আলাদা আলাদা করে গুণ করতে পারি। দুটো আলাদা আলাদা গুণ করলে দুটো মান একই আসতো, এখানে যা আসতো এখানেও তা আসতো। কিন্তু এই ক্ষেত্রে দুটো যেহেতু আলাদা, সেই পাওয়ারটা 2 হবে না, এখানে 2 বা 3 যাই হোক, এখানে এক্ষেত্রে 2, তো 2 হবে না, দুটো আলাদা আলাদা যেহেতু আছে আলাদা আলাদা হয়ে গুণ হবে। এইবারে আমরা এইভাবে মান বের করব, 8,500 গুণিতক, তো এটা হবে কত? এটা 1 দিয়ে কেটে যায়, 1-এর 5 আর এটা 1-এর 4, তাহলে 1 প্লাস 1-এর 5 ইন্টু 1 প্লাস 1-এর 4, তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে 8,500 গুণিতক, এটা হবে 6-এর 5 আর এটা হবে 5-এর 4, 5 5 কেটে যাচ্ছে, এখানে 3 এখানে 2,
আর এটা যদি কাটে তাহলে এই ক্ষেত্রে হবে কত 4 2 5 0। এটাকে 3 দিয়ে যদি গুণ করি 5 3 15, এক হাতে 3 দিয়ে 6 1 7 আর 4 3 12, তাহলে 12,750। এটাই হবে আমাদের উত্তর। তো ডির দাগের অপশান এত জন, ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। উত্তর হচ্ছে কত 12,750 জন। নেক্সট অঙ্ক 290 দাগের অঙ্ক। একটি শহরের জনসংখ্যা 3 বছর আগে ছিল 1,60,000 জন। যদি এটি গত 3 বছরে যথাক্রমে 3%, 2.5% ও 5% বাড়ে তবে বর্তমান জনসংখ্যা কত? একই রকমের অঙ্ক, এটা 3 বছরের ক্ষেত্রে ঘটছে, তিনটা আলাদা আলাদা পার্সেন্টেজ দিয়ে। আগের অঙ্কটা 2 বছরের ক্ষেত্রে হয়েছিল, এটা 3 বছরের ক্ষেত্রে হবে, আর বিশেষ কোনো পার্থক্য নেই এখানে। তাহলে পির পরিমাণ হচ্ছে কত 1,60,000, আর এর পরিমাণ হচ্ছে কত, একবার 3%, একবার 2.5%, আর একবার 5%। আর এন এই ক্ষেত্রে কত হচ্ছে না, এন এক এক করে হচ্ছে 1 + 1 + 1, 3 বছরের জন্য 3টা। তাহলে আমাদের বর্তমান জনসংখ্যা সমান 1,60,000 গুণিতক, এখানে 3টে গুণ হবে 1 প্লাস প্রথমে 3%, 3/100, তারপরে 1 প্লাস 2.5/100, তারপরে 1 প্লাস 5/100। তো এই 2.5 দশমিক চলে যাবে, দশমিক উঠিয়ে নিচে 10 দিয়ে গুণ করে দেবো, দশমিক উঠলে এটাকে ক্যালকুলেশন, তাহলে 1,60,000 থাকলো। তো এর সঙ্গে আমরা বাকিটা ক্যালকুলেশন করব। এটা হবে কত 103/100 প্রথমেরটা, তারপরটা এখানে দশমিক যেহেতু উঠাবো এখানে 25 হবে আর নিচে 10 হয়ে যাবে, 10 দিয়ে গুণ হয়ে যাবে, তার মানে ওটা 100 ছিল সেটা 1,000 হয়ে যাবে। তাহলে ওটা আলটিমেট দাঁড়াবে কত, ওটাকে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা 5-এর এটাকে 25/10 বা 5-এর 2 যদি করে দিই 25/10, 5-এর 2 হয়ে যাবে 5/200 করে দিল, এভাবে করা যায়। তো এটা হবে কত 105/100। আচ্ছা এটা একটু ক্যালকুলেশন করে নিই। এটা 205/200, তো এটা 105/100। এটা আমরা ক্যালকুলেশন করব, এক্ষেত্রে কাটাকুটি হয়ে যাবে। তো ক্যালকুলেশন করার পরে এটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কত 1,77,366। এই পরিমাণে আমাদের জনসংখ্যা, এত জন 1,77,366। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 294 দাগের অঙ্ক বলেছে একজন ব্যবসায়ী কিছু টাকা বিনিয়োগ করেন এবং তার বার্ষিক লাভ 25% হয়। যদি তৃতীয় বছরের শেষে তার মূলধন 10,000 টাকা হয়, তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন? তো প্রতি বছর একই রকমের তার লাভের পার্সেন্টেজ একই রকমের হয়, 3 বছর ধরে তিনি বিনিয়োগ করেছিলেন এবং শেষে 10,000 টাকা পান। এইবারে প্রাথমিক অবস্থাতে তার কত লাভ হবে সেটা আমাদের বের করতে হবে। তো এটা আমরা ধরে নিই তার X টাকা তিনি বিনিয়োগ করেছিলেন। তো ধরিলাম তার বিনিয়োগের পরিমাণ ছিল সমান X টাকা, X টাকা বিনিয়োগ করেছিলেন। তাহলে এর সূত্র অনুসারে আমাদের কি হচ্ছে, X গুণিতক 1 প্লাস 25%, 25/100
তো এই 25/100 যেটা 25% যেটা আমাদের ছিল, এটা কতদিন ধরে চলেছে? 3 বছর ধরে চলেছে। এইটা সমান কত হচ্ছে না 10,000। তাহলে আমরা এক্সের মানটা এখানে বের করব। এক্স সমান কত হচ্ছে যে 10,000 বাই 1 প্লাস 25/100 এর হোল কিউব। তাহলে 10,000 এটাকে, তাহলে এটা কাটাকুটি করলে কত হবে? এটা 1-এর 25 4 100, 1-এর 4, তাহলে 1 প্লাস 1-এর 4 হবে। 1 প্লাস 1-এর 4 মানে হচ্ছে 5-এর 4 হোল কিউব। তার মানে দাঁড়াচ্ছে কত? 10,000 ইন্টু, এটা ওপরে গেলে উল্টে যাবে, 4-এর 5 গুণিতক 4-এর 5 গুণিতক 4-এর 5। এবারে আমরা ক্যালকুলেশন করব, সিম্পল ক্যালকুলেশন হবে। এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো কত? 5,120 টাকা। অপশানগুলো দেখে নেই। এর দাগের অপশানটা কারেক্ট অপশান, 5,120 টাকা। আশা করি আজকের অঙ্কগুলো বুঝতে কারোর অসুবিধা হয়নি। এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, একই ধরনের অঙ্ক কিন্তু একটু আলাদা এদিক ওদিক আছে। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রায়শই পরীক্ষায় পড়ে, সেই জন্য প্রত্যেকটা অঙ্ক খুঁটিয়ে খুঁটিয়ে দেখার প্রয়োজন হচ্ছে, ভাষাগুলো বোঝার প্রয়োজন আছে। তাই বলবো, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে, এবং বেল আইকনটি প্রেস করে নাও। এবং যারা পুরনো তাদের অবশ্যই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবং এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।